এখন আমি আলোচনা করব যে পশ্চিম বাংলা আহ, পশ্চিম বাংলার দুটো ভিডিও যেটা তারা অনেকখানি কনফিউজড হয়ে গেছে বাংলাদেশের যে নতুন একটা জেনারেশন অভ্যুত্থানের পরে এই জেনজির আবির্ভাবের ফলে পশ্চিম বাংলার দুইটা ভিডিও আছে। দুইটা ভিডিওতে আমি কিছু কমেন্টও করেছি, তারা উত্তর তেমনভাবে দিতে পারেনি। তো কাজেই এখন আমাকে একটা ভিডিও বানাতে হচ্ছে তাদের উত্তর দেওয়ার জন্য। যে একটা হলো গিয়ে অরুণাভ খাসনবিস, আরেকটা হলো গিয়া বিচ্ছিন্নবঙ্গ নামে একটা করেছেন অরুণাভ খাসনবিস। তিনি হলেন গিয়া সুরজিৎ দাশগুপ্তা নামে একজন লোক। তিনি একটা ভিডিও বানিয়েছেন। সেই ভিডিওতে তিনি বলছেন যে নাম কি বলে যে পশ্চিম ভারত এরা বিজনেসে ভালো। হ্যাঁ, পশ্চিম ভারত বিজনেসে ভালো। বিশেষ করে গুজরাট, তারপরে রাজস্থান, এটা সবাই স্বীকার করবে যে তারা মারোয়াড়ি গ্রুপ, তারা বিজনেসে ভালো। কিন্তু দক্ষিণ ভারত সায়েন্সে ভালো, ঠিক আছে? আর বাংলা সাহিত্যে ভালো। তবে সে বাংলা কি আর সাহিত্যে ভালো আছে? এই কথাটা যে তিনি বললেন, সাহিত্যে যদি ভালো হতো তাহলে বাংলার সিনেমা তো গোটা ভারতব্যাপী চলতো। বাঙালি যেখানে ঢাকা কলকাতা 2 কোটি বাজেটের মুভি করতে পারে না, সেখানে দক্ষিণ ভারত 200 কোটি বাজেটের মুভি করে 2000 কোটি টাকা ইনকাম করে। আপনারা বলতে পারেন যে সাহিত্য, সেই ফিল্ম আর্টের ব্যাপার, ফিল্ম আর বিজনেসও। ফিল্মে লক্ষ টাকার উপরে ক্যামেরা লাগে, লক্ষ লক্ষ টাকার ক্যামেরা লাগে। তারপরে ভিএফএক্স লাগে, হলিউড থেকে সফটওয়্যার ইউজ করা লাগে। তারপরে সেখানে কাহিনী লাগে, সেখানে গুলজারের মতো বা জাভেদ আখতারের মতো লিরিসিস্ট লাগে, এআর রহমানের মতো লাগে, নাম কি বলে। এবং এই সব কিছুর পিছনে কি লাগে? প্রথমে একটা লাগে আন বান শান। তা আন বান শান এই তিনটাকে আমি ইংলিশ যদি করি, আনকে বলতে পারি আমরা ডিগনিটি, বানকে বলতে পারি বিল্ডিং, আর শানকে বলতে পারি আমরা ম্যাজেস্টি। তাহলে বিল্ডিং অ্যান্ড ম্যাজেস্টি একটা হলো যে ডিগনিটি, বিল্ডিং অ্যান্ড ম্যাজেস্টি, এই তিনটের কিছুই তো পশ্চিম বাংলায় নাই। পশ্চিম বাংলায় এখন আর সাহিত্যে ভালো নাই। এক শীর্ষেন্দু ছাড়া আর সব লেখক মারাও গেছে। এবং তাদের এই ফিল্ম করার মতো অত এই পাণ্ডুলিপি যেটা দক্ষিণ ভারত থেকে তারা করতে পারছে, ইয়াং ইয়াং ছেলেরা কি চমৎকার চমৎকার মুভিগুলো করতেছে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। দক্ষিণ ভারত তারা তাহলে এখন তাহলে দুটো জিনিস, এক বাংলার সাহিত্য চলে গেছে কোথায়? দক্ষিণ ভারতে। বাংলার কোথায় চলে গেছে? মানে সায়েন্স। তিনি এখানে বলতেছেন পশ্চিম বাংলাকে, তাহলে আমরা পশ্চিম বাংলাকে ওই ওই নাম কি বলে বিচ্ছিন্নবঙ্গতে, বিচ্ছিন্নবঙ্গ কথাটাই অনেক ট্র্যাজেডির কথা। বিচ্ছিন্নবঙ্গ, কাজেই তিনি এখানে বলতেছেন যে আপনি যেসব কথা বললেন, হ্যাঁ, অরুণব খাসনবিস বলতেছেন যে এই আপনি যেসব কথা বললেন এই এর নাম কি বলে অরুণব খাসনবিস বলতেছে যে আপনি যেসব তার এই যে লোকটা কথাগুলো বলতেছিলেন, হ্যাঁ, যে সুরজিৎ দাশগুপ্ত যে কথাগুলো বললো সে কথাগুলো ঠিক, কিন্তু আমি উত্তর দিতে পারলাম না, হয়তো একমত নই, কিন্তু এতে আমার মনটা খারাপ হয়ে গেল, বাংলার যে খারাপ অবস্থাগুলো। কিন্তু এখানেও কিন্তু আমরা দেখব যে এই ঝড়ে বক মরবে আর পশ্চিমবাংলা কেরামতি বাড়বে। ওখানে কিন্তু এই কথাটাই তিনি বলতেছেন যে নাম কি বলে একসময় পশ্চিম বাংলায় একসময় নাম কি বলে ছিল এই নাম কি বলে জগদীশচন্দ্র বসু এবং মেঘনাথ সাহা, সত্যেন বোস, এই তিনজন খুব নামকরা ছিলেন, কিন্তু এই তিনজন তো একটাও সায়েন্স নোবেল পায়নি। তাহলে এই তিনজন যদি থাকে, এই তিনজন কিন্তু আর হারায় গেছে। তাইলে বলছেন যে আবার যদি একজন জন্মায় তাকে ফলো করে আবার চলে আসবে, তাহলে কি পশ্চিমবাংলা কি ঝড়ে বক মরবে? পশ্চিমবাংলায় ঝড়ে বক এই শিল্প সাহিত্যে সব কিছুতে কি ঝড়ে বক মরবে আর ফকিরের কেরামতি বাড়বে? তার ক্লিয়ার কাট তো ওই থাকতে হবে যে কীভাবে পশ্চিমবাংলায় নাম কি বলে এই আবার এই ব্যবসায়ী জন্মাবে, সাহিত্যিক জন্মাবে এবং বিজ্ঞানী জন্মাবে। যে বিজ্ঞানীরা ফুটে উঠতে গেছিল, কলি ছিল কিন্তু ফুলে ফোটেনি, যারা কোনো সায়েন্স নোবেল পায়নি, কিন্তু যারা সায়েন্স নোবেল পেয়েছে দক্ষিণ ভারত, প্রথম সায়েন্স নোবেল যারা পেয়েছে তাদের কি রবীন্দ্রনাথপুর করতে পেয়েছেন? সিবি রমন তো কলকাতায় থেকে, তিনি সিবি রমন পশ্চিমবাংলায়, দক্ষিণ ভারতের লোক। দক্ষিণ ভারত ওই সিবি রমনকে তারা 1930 সালে নোবেল পায়, এশিয়ার সর্বপ্রথম সায়েন্স নোবেল। কিন্তু তা এশিয়ার সর্বপ্রথম যে সায়েন্স নোবেল, এশিয়ার যে সর্বপ্রথম নোবেল, রবীন্দ্রনাথ কি সিবি রমনের প্রশংসা করে একটা প্রবন্ধ লিখেছেন? বাঙালি কি ওই সময় যে বাঙালিরা আমরা বলতেছি আন্তর্জাতিক, একটা আন্তর্জাতিক পুরস্কার পেলে কি বাঙালি আন্তর্জাতিক হয়ে যায়? তার আন্তর্জাতিক আউটলুকটা থাকতে হবে। তা আন্তর্জাতিক আউটলুক কি গোড়াতে ছিল? গোড়াতে যে কথাগুলো ইউনিভার্সিটির কথা যেটা বলতেছে, সেই
মানে নপুংসক ইউনিভার্সিটি, যেখানে এই ব্রাহ্ম হওয়া কি সলিউশন নাকি? যে ব্রাহ্মদের দেশপ্রেম নিয়ে আজ পর্যন্ত সন্দেহ আছে, কাদিনীতিক দেশপ্রেম নিয়ে আজ পর্যন্ত সন্দেহ আছে। যেমন আপনি দেখেন, একটা উদাহরণ দেখেন, আপনার চোখে আঙুল না দিয়ে দেখে দিতে বুঝতে পারবেন না। নজরুল এবং জীবনানন্দ দাশ দুজনেই খুবই ট্যালেন্টেড লোক, দুজনাই একজন পশ্চিমবাংলার মুসলমান, একজন পূর্ব বাংলার হিন্দু, মানে একজন হিন্দু প্রধান এলাকার মুসলমান, একজন মুসলমান প্রধান এলাকার হিন্দু। তাহলে দুজনের মেন্টালিটি কিছুটা মিল থাকার কথা, কিন্তু দেখবেন দুজনের মেন্টালিটি আকাশ পাতাল তফাৎ। কি জন্য তফাৎ? যে এই যে মুসলিম প্রধান এলাকার জীবনানন্দ দাশ, উনি 1899 সালে জন্মেছেন, আর হিন্দু প্রধান এলাকার কাজী নজরুল ইসলাম তিনিও কিন্তু এই সালে জন্মেছেন, নাম কি বলে, 1899 সালে। কিন্তু নজরুল ইসলাম যখন ফাটায় দিচ্ছেন ব্রিটিশের বিরুদ্ধে, একটা ব্রিটিশ বিরোধী কবিতা নাই এই জীবনানন্দ দাশের। তাহলে এই জিনিসগুলো আমাদের বোঝার চেষ্টা করতে হবে। এবং আমরা তাহলে এই যে মানে তুক্কা বা এই ফ্লুক বা এই যে ঝড়ে বক মারা, এই তুক্কা ঝড়ে বক মারার পরে কি বাঙালির সাহিত্য, বাংলার এইগুলো নির্ভর করবে বাংলার? তাহলে এই জন্য কী দরকার? তাহলে এটা সলিউশন তো আল্লাহ ইকবাল দিয়ে রেখেছে, যে কীভাবে বাঙালি আবার সাহিত্য, বিজনেস এবং বিজনেস এবং ইন্ডাস্ট্রি, এবং আরেকটা হলো গিয়া সায়েন্স, এই 3 জায়গায় আবার টপ হবে। সেইটার জন্য আল্লাহ ইকবাল বলেছেন, ইয়াকানি মুকাম আমলে পায়হাম মোহাব্বতে ফতে আলম, যে কি হবে, যে লক্ষ্যে বিশ্বাস, ইয়াকিনি মুকাম আমলে পায়হাম অনবরত কাজ, এবং কি আর একটা হলো গিয়া মোহাব্বতে ফতে আলম বিশ্বজয়ী আকাঙ্ক্ষা। তাহলে দেখি এই 3টে জিনিস কি রবীন্দ্রনাথ, যেমন বাংলায়, পশ্চিম বাংলায় বিশেষ করে রবীন্দ্রনাথের প্রচণ্ড প্রভাব, বাংলায় কিন্তু পূর্ব বাংলার নজরুলের প্রভাব আছে, ফরুকের প্রভাব আছে, একটা মিক্স প্রভাব আছে, শহীদুল্লাহর প্রভাব আছে, ঠিক আছে? কাজে পূর্ব বাংলা পুরোপুরি রবীন্দ্রভক্ত এটা বলা যায় না, কিন্তু পশ্চিমবাংলা তো পুরোপুরি রবীন্দ্রভক্ত। এবং এশিয়ার প্রথম এই নোবেলটা পেয়েছে, নাম কি বলে, ওই পশ্চিম বাংলা থেকে, কলকাতা থেকে, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এখন আমরা দেখি যে ওখানে যে পশ্চিম বাংলায় রবীন্দ্রনাথ কি ইয়াকিনি মুকাম লক্ষ্যে বিশ্বাস করতেন না, রবীন্দ্রনাথ কিন্তু সংশয়বাদী ছিলেন, তিনি লক্ষ্যে বিশ্বাস করতেন না। আমলে পাহাম রবীন্দ্রনাথ অনবরত কাজ, রবীন্দ্রনাথ থেকে একটাও কাজের গল্প আছে, একটাও কাজের গল্প নাই। আর মোহাম্মতি ফতে আলম বিশ্বজয়ী আকাঙ্ক্ষা, বিশ্বজয়ী আকাঙ্ক্ষায় রবীন্দ্রনাথ দিয়েছেন না, এটাও দেননি। তাহলে এই 3টা জায়গায় কিন্তু রবীন্দ্রনাথ বিপ্লবী মাইনাস প্লাস, মানে যেটা তাদের বলে কনফর্মিস্ট, সেটা না, তিনি হলেন কি কিছুটা বিপ্লবী, কিছুটা নিহিলিস্ট, কিছুটা বিপ্লবী, কিছুটা নিহিলিস্ট। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে, যে এই পশ্চিমবাংলা যতদিন এই রবীন্দ্রনাথকে ফলো করছে, ততদিন কিন্তু এই পশ্চিমবাংলা কিন্তু এই ব্যবসা আর এই ব্যবসা বাণিজ্য, বিজ্ঞান ও সাহিত্যে নেতৃত্ব আবার নিতে পারবে না। এই জিনিসটা বুঝতে হবে। একসময় কিন্তু এই 3টারই নেতৃত্ব ছিল প্রথম থেকে, কারণ বাংলায় প্রথম এই নাম কি বলে, এই ব্রিটিশের আন্ডারে আসছিল, 1757 সালে ব্রিটিশের আন্ডারে আসছিল, ফলে ব্রিটিশের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে বাংলায়। তো বাঙালি প্রথম শুরু করেছে এই পাশ্চাত্য কায়দায় ব্যবসা বাণিজ্য, পাশ্চাত্য কায়দায় নাম কি বলে, বিজ্ঞান সাধনা, পাশ্চাত্য কায়দায় সাহিত্যের সাধনা। বঙ্কিমচন্দ্র তো সবার আগে জার্মান দর্শন পড়েছে, এটা তো বারবারই বলেছে। কিন্তু কিন্তু জার্মান দর্শনের বিকাশ তো বঙ্কিমচন্দ্র হতে দেননি। জার্মান দর্শনের বিকাশ কোথায় হয়েছে? পাঞ্জাবে হয়েছে, দক্ষিণ ভারতে হয়েছে। পাঞ্জাবের ইকবাল মানে অসিলেট করতেন, ভ্রমণ করতেন কার মধ্যে? দক্ষিণ ভারত এবং উত্তর ভারতের পাঞ্জাব, এই 2টার মধ্যে। তা আজকে যদি দেখি যে ভারতের রাজনৈতিক নেতৃত্ব আর সিনেমার নেতৃত্ব বলি, আর সাহিত্যের নেতৃত্ব বলি, আর বিজ্ঞান নেতৃত্ব বলি, হয় সেই পাঞ্জাব, আর না হলে সেই দক্ষিণ ভারত। তো এখানে কিন্তু আরেকটা জিনিস বারবার এই সুরজিৎ দাশগুপ্ত অ্যাভয়েড করার চেষ্টা করেছেন, যেটা আমি খোলাসা করে বলে দিই, যে সায়েন্স নোবেল কিন্তু শুধু দক্ষিণ ভারতে সীমাবদ্ধ ছিল না, সেখানে কিন্তু উত্তর ভারত, পাঞ্জাবিরা বিশেষ করে সেখানে দিয়েছে। এই আইনস্টাইন যেটা প্রমাণ করতে পারেনি, সেটাই প্রমাণ করে আবার সায়েন্সে নোবেল পেয়েছেন, নাম কি বলে, এই আব্দুল সালাম, এবং এবং এই হরগোবিন্দ খুরানা, ইনিও একজন পাঞ্জাবি, দিল্লিতে তিনি বসবাস করতেন অনেক সময়। তাহলে এই যে হরগোবিন্দ খুরানা, সিভি রমন, ঠিক আছে? তাহলে এই যে উত্তর ভারত, সিভি ভারত দক্ষিণ ভারতের, কিন্তু উত্তর ভারত কিন্তু সায়েন্স নোবেল থেকে মেহরুম না, এখান থেকে আলাদা হয়ে আছেন না। এটা একেবারেই তাদের মানে এই সায়েন্স নোবেলটা উত্তর ভারত দক্ষিণ ভারত ভাগে যোগে নিয়ে গেছে। আবার এই উত্তর ভারতের লোকেরাই কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি, বম্বের যে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি, যেটা হলো ভারতের সর্ববৃহৎ ফিল্ম ইন্ডাস্ট্রি,
ছিল একসময়, এখন কিন্তু সেখানে বলা যায় না এখন আর যে দক্ষিণ ভারত মানে উত্তর ভারতের সর্ববৃহৎ ফিল্ম ইন্ডাস্ট্রি। কিন্তু যেটা প্রায় 50 বছর ধরে ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল মুম্বাই, সেখানকার বেশিরভাগ কিন্তু এই উত্তর ভারতের লোকরা যায় সেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভাগ বসিয়েছে এবং তাদের সাথে পাল্লা দিয়ে দক্ষিণ ভারত এগিয়ে গেছে। কাজেই ফিল্ম ইন্ডাস্ট্রি বলি, সাহিত্য বলি, ব্যবসা বাণিজ্য বলি, আর বলি এই সায়েন্স নোবেল বলি, সব জায়গায় কিন্তু উত্তর ভারতের একটা প্রপোর্শন আছে। সেখানে বাংলা কিন্তু বিশেষ করে পশ্চিম বাংলা আসলেই বিচ্ছিন্ন হয়ে আছে এই সায়েন্স নোবেল থেকে, আর এই ব্যবসা বাণিজ্য থেকে, এবং থেকে। এবং ওই উত্তর ভারতের যে নেতা তিনি কিন্তু আবার দক্ষিণ ভারতের নেতা আল্লামা ইকবাল। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আল্লামা ইকবালে বলেছে কি, ইয়াকিনি মুকাম আউলে পাহাম মহাবতে ফাতেলাম, এই তিনটাই যদি আমরা বাংলাদেশিরা বা পশ্চিমবাংলার আবারই করে, লক্ষ্য, বিশ্বাস, অনবরত কাজ আর বিশ্বজয়ী আকাঙ্ক্ষা, এই তিনটা জিনিসকে বাঙালি মুসলমান বা বাঙালি হিন্দু, সেটা পূর্ব বাংলার হোক বা পশ্চিম বাংলার হোক, এরা যদি আবারই করে, তাহলে কি বাঙালি আবার সত্যিকারের সায়েন্সের নোবেল পাবে। গল্প না, সায়েন্সের নোবেল গল্প শুনবো না আমরা, সায়েন্স নোবেল পাবে বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু। আর তখন কি হবে, বাঙালি 200 কোটি বাজেটে, কারণ বাঙালি একটা যায় যে পাহাড়ি এলাকায় তো বেশি হাই রাইজ বিল্ডিং করা যায় না, পাহাড়ি এলাকায় ভূমিকম্প প্রবণ হয়, তারা হাই রাইজ বিল্ডিং করতে তাদের কষ্ট হয়, তাদের ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। তাহলে কি হবে, তখন বাংলাদেশেও হাই রাইজ মানে কি, আমাদের যেহেতু সমভূমি, আমাদের এখানে হাই রাইজ বিল্ডিং করতে সুবিধা, আমাদের এখানে এই পাহাড়ি এলাকায় একজনের চেহারা নিয়ে দেখতে পারে, মাঝখানে পাহাড় থাকে, কিন্তু সমভূমিতে সবাই সবার চেহারা দেখতে পারে। কাজেই আর এই উত্তর ভারত তো ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে ব্যস্ত আছে, উত্তর ভারত পাকিস্তান, কিন্তু বাংলাদেশ আর এই পশ্চিম ভারত যুদ্ধ অবস্থায় নাই। তো কাজেই আমরা কিন্তু দক্ষিণ ভারতের থেকে, যদি দক্ষিণ ভারতের মতো বাংলাদেশ পিসফুল, পশ্চিমবাংলা পিসফুল, আর দক্ষিণ ভারতের মতোই এই দক্ষিণ ভারতের মতো পাহাড়ও এখানে নাই, কাজেই আর উত্তর ভারতের মতো যুদ্ধ বাংলাদেশ বা পশ্চিম বাংলায় নাই। কাজে আমরা যদি ইয়াকিনি মুকাম আমিনুল পাহাম মোহাম্মদে ফাতে এলাম বা লক্ষ্যে বিশ্বাস, অনবরত কাজ এবং বিশ্বজয়ী আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশে বা উত্তর ভারত, পশ্চিম বাংলায়, তাহলে কিন্তু আমরা সত্যিকারের সায়েন্স নোবেল পাবো, সত্যিকারের ব্যবসা বাণিজ্য বাংলাদেশে এগিয়ে যাবে, এবং সত্যিকারের শিল্প সাহিত্য, ফিল্ম ইন্ডাস্ট্রি, এইসবেও তখন বাংলাদেশ নাম করবে। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং তখন কী হবে, বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম দক্ষিণ ভারতের থেকে বেশি হয়ে যাবে, বা দক্ষিণ ভারতের সমান হয়ে যাবে, বা পশ্চিমবাংলার 3 গুণ হয়ে যাবে। আমার দক্ষিণ ভারতের যে এই পার ক্যাপিটা ইনকাম, এটা কিন্তু পশ্চিমবাংলার প্রায় 3 গুণ। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমার কথাগুলি ভালো লাগলে দেখা যায় আমরা কোনো এই ইসের মধ্যে রাখবো না, এই যে নাম কি বলে তুক্কা, বা এই নাম কি বলে ঝড়ে বক মরবে, যেটা এই সুরজিৎ দাশগুপ্ত বলতেছিলেন যে হঠাৎ যদি একজন সায়েন্স নোবেল পেয়ে যায়, তখন সায়েন্স নোবেলের একটা এই আগ্রহ, সায়েন্স তো একটা ক্রমত সাধনার ব্যাপার, এটা তো তুক্কার ব্যাপার না, বা ঝড়ে বক মারার ব্যাপার না। তো কাজেই এই সুরজিৎ দাশগুপ্ত অনেক সত্য স্বীকার করেছেন, এবং অনেক সত্যকে তিনি মিথ্যা দেয়া বা সত্য গোপন করার চেষ্টা করেছেন, সেটা আমরা করবো না। কারণ রোগী যদি তার রোগটা না খোলাসা করে বলে, তাহলে সেই রোগের ইলাজ হবে কী করে? তাহলে কি আমরা আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।